তো আজকে আমরা আইরিশ ড্রামাটিস্ট জেমস হিনের লেখা রাইডার্স টু দ্য সি এই নাটকটা নিয়ে আলোচনা করব। তো এই নাটকটা তিনি তার যে বাস্তব অভিজ্ঞতা তার উপর ভিত্তি করে তিনি লিখেছিলেন জেমস হিন। তিনি জেমস হিন 1898 সালে এরান আইল্যান্ডে ভিজিট করেছিলেন এবং সেখানে তিনি কয়েক বছর ছিলেন। তো সেখানে কয়েক বছর থাকার ফলে তিনি ওই সব মানুষদের জীবনযাত্রার যে জীবনযাত্রা সেই দুঃখের জীবনযাত্রা তিনি প্রকৃত ছবিটা তিনি এই নাটকে তুলে ধরেছেন। তাহলে ইরান আইল্যান্ডে থাকাকালীন তার যে অভিজ্ঞতা হয়েছিল জেমস সিনের, সেই অভিজ্ঞতার বাস্তব চিত্রটা তিনি এই নাটকে তুলে ধরেছেন। তিনি এখানে ভিজিট করেছিলেন 1898 সালে। এবং এই যে এরান আইল্যান্ডটা হচ্ছে তোমার আয়ারল্যান্ডের পশ্চিম উপকূল। ওকে, এ গ্রুপ অফ আইল্যান্ড অন দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের পশ্চিম দিকে অবস্থিত কয়েকটা দ্বীপের সমষ্টি হচ্ছে আমাদের এরান আইল্যান্ড। তাহলে এই ইরান আইল্যান্ডের যে গরিব মানুষের যে দুঃখের জীবন কাহিনী বা যন্ত্রণা ক্লিষ্ট যে জীবন কাহিনী, তার প্রকৃত ছবি আমরা রাইডার্স টু দ্য সিতে পাই। ওকে, তো এখানে আমরা দেখবো যে চাষিদের কথা তিনি বলছেন। ওকে, যারা ফিশারম্যান তাদের কথা বলছেন, যারা রোয়ার, যারা নৌকা চালায় তাদের কথা তিনি বলছেন। তাহলে গরিব মানুষের দুঃখের জীবন কাহিনী, ওকে, এই নাটকে তিনি তুলে ধরেছেন। কোন নাটকে? রাইডার্স টু দ্য সিতে। তো আমরা দেখবো যে ডব্লিউ.বি. ইয়েটস, একজন ফেমাস আইরিশ পোয়েট, তিনি কিন্তু জেমস হিনকে অ্যাডভাইস করেছিলেন যে তুমি মানুষের বাস্তব জীবনের চিত্রটা তুলে ধরো। ওকে, তুমি ওই এরান আইল্যান্ডে ভিজিট করতে পারো এবং সেখানকার মানুষের জীবন কাহিনী থেকে তুমি ইন্সপিরেশন নিতে পারো। ওকে, তোমার লেখার কাজে তুমি ইউজ করতে পারো। ওকে, তোমার অভিজ্ঞতা সেখানে থেকে তুমি যে অভিজ্ঞতা সঞ্চয় করো। তো ডব্লিউ ইয়েটস বলেছিলেন, এক্সপ্রেস আ লাইফ দ্যাট হ্যাজ নেভার ফাউন্ড এক্সপ্রেশন। তোমাকে সেই সব মানুষের জীবনযাত্রার কথা বলতে হবে, সেই সব মানুষদের কথা তুলে ধরতে হবে যাদের কথা কেউ এখনো বলে। তবেই কি তুমি পপুলারিটি পাবে, জনপ্রিয়তা পাবে। ওকে, তাহলে ডব্লিউ.বি. ইয়েটস এর অ্যাডভাইসকে তিনি অনুসরণ করে এরান আইল্যান্ডে তিনি ভিজিট করেছিলেন 1898 সালে। ঠিক আছে, এবং সেখানে ভিজিটের সেই আইল্যান্ডে থাকাকালীন তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা তিনি রাইডার্স টু দ্য সি এই ড্রামাটাতে তুলে ধরেছেন। এরপরে আসবো এখানে ক্যারেক্টারগুলোকে আমরা জেনে নেব এই নাটকে। তো এখানে আমরা দেখবো যে চারজন এখানে মেন ক্যারেক্টার। ওকে, দুজন বোন, ক্যাথলিন এবং নোরা, এর হচ্ছে দুই বোন। তার মায়ের নাম হচ্ছে মরিয়া। ওকে, MAURYA। আর তার যে ছেলে বা নোরা এবং ক্যাথলিনের যে ভাই, তার নাম হচ্ছে বার্টলি, BARTLEY। তাহলে এই চারজন হচ্ছে মেন ক্যারেক্টার। আরেকজন প্রিস্ট আছে। ওকে, আর কিছুগুলো মানুষ অ্যাপিয়ার করবে, কিছুগুলো ম্যান এবং উইমেন। ওকে, তাদের নাম বলা নেই। তাহলে এই চারজনের নাম আমাদের জানতে হবে: মাইকেল, ওকে, বার্টলি, নোরা, ক্যাথলিন এবং মরিয়া। এই যদিও মাইকেল স্টেজে অ্যাপিয়ার করবে না, সে অ্যাকচুয়ালি মারা গেছে। ঠিক আছে, এবং এর আগে আরো ছজন ছিল। তার তোমার ছেলে, মরিয়ার ছেলে, তারা কিন্তু অলরেডি মারা গেছে গল্পের শুরুতে। ওকে, তাদের নাম হচ্ছে শন, ওকে, স্টিফেন, প্যাচ, ওকে, মাইকেল, আর হচ্ছে সিমস। আর যে বেঁচে আছে বার্টলি। তাহলে পাঁচজন মারা গেছে, তার টোটাল ছজন ছেলে ছিল মরিয়ার। ঠিক আছে, তার মধ্যে পাঁচজন মারা গেছে অলরেডি এবং বেঁচে আছে কে? মাইকেল। তাহলে শন মারা গেছে, সীমাস মারা গেছে, কে মাইকেল মারা গেছে, প্যাজ মারা গেছে। ঠিক আছে, আর বেঁচে আছে কে? বার্টলি। ওকে, গল্পে আমরা দেখবো যে মাইকেলের মৃত্যু সংবাদ আসছে। ওকে, তাহলে পাঁচজন মারা যাবে, একজন বার্টলি বেঁচে থাকবে এবং সেও কি আমরা দেখবো যে সেও কিন্তু এই নাটকে মারা যাচ্ছে। তাহলে সন, স্টিফেন, কে, সীমাস, প্যাচ এর আগে মারা যাবে। গল্পে আমরা জানতে পারবো যে মাইকেলও মারা যাচ্ছে এবং বার্টলেও কি গল্পের শেষে সেও মারা যাবে। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে তার ছজন ছেলে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং তার যে শ্বশুর, ফাদার ইনলো, এবং তার যে হাজবেন্ড, মরিয়ার যে হাজবেন্ড, তারাও কিন্তু কি মারা গেছে। সমুদ্রে সবাই গেছে কোনো না কোনো কারণে তাদের জীবিকা নির্বাহ করার জন্য, এবং তারা কি সেই সমুদ্রেই সমাধিস্থ হয়ে গেছে। অনেকে সমুদ্রে মারা গেছে, তাদের ডেড বডি পাওয়া যায়নি। আবার কিছু জনের ডেড বডি কি তাদের ঘরে ফিরে এসছে, তাদের ঘরে আনা হয়েছে এবং কি তাদেরকে সমাধিস্থ করা হয়েছে, কবরস্থ করা হয়েছে।
আমরা গল্পটা জানবো। গল্পতে আমরা দেখবো যে ক্যাথলিন এবং নোরা দুজন বোন। তারা গল্পের শুরুতেই কথোপকথন করছে এবং নোরা একটা বান্ডেল পেয়েছে এবং সেই বান্ডেলে কি আছে? একটা শার্ট আছে এবং কিছুগুলো স্টকিং আছে। স্টকিং মানে মোজা। তো সেই শার্ট এবং স্টকিং গুলো তারা কিন্তু পর্যবেক্ষণ করবে যে কার। এবং এই যে বান্ডেলটা যেখানে শার্ট আছে, জামা আছে এবং স্টকিং আছে, এটা কিন্তু এই বান্ডেলটা কিন্তু একজন প্রিস্ট, তাদের যে লোকাল প্রিস্ট, সেই প্রিস্ট কিন্তু এদেরকে দিয়েছিল, নোরাকে দিয়েছিল। এবং নোরা সেই বান্ডেলটা ঘরে এনেছে এবং দুই বোন সেই বান্ডেলটা খুলে দেখছে এবং ওরা আইডেন্টিফাই করার চেষ্টা করছে এই যে স্টকিং এবং জামাগুলো তার যে ভাই যে সমুদ্রে গেছে 9 দিন ধরে এখনো ফিরে আসেনি তার কিনা। ওকে, তাহলে গল্পের শুরুতে কিন্তু তারা ওই বান্ডেলটা খুলে পর্যবেক্ষণ করার চেষ্টা করছে, আইডেন্টিফাই করার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি ওই স্টকিং গুলো, ওই বান্ডেলে থাকা স্টকিং গুলো বা জামাগুলো তার ভাই মাইকেলের কিনা, এটা তারা খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আর এদিকে আমরা দেখবো যে এবং 9 দিন ধরে মাইকেলকে পাওয়া যাচ্ছে না, এটা মনে রাখতে হবে। এবং আমরা দেখবো যে বার্টলি, তার যে একমাত্র যে জীবিত ভাই, সে কিন্তু প্ল্যান করছে সে কোথায় যাবে, ঘোড়া বিক্রি করতে যাবে। কোথায়? গলওয়ে বলে একটা জায়গায়, গলওয়ে ফেয়ারে। ঠিক আছে, GALWAY। তাহলে সে প্ল্যান করছে গলওয়ে ফেয়ারে ঘোড়া বিক্রি করতে যাবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। এরপর আমরা দেখব যে সেখানে আমাদের যে ক্যাথলিন, ক্যাথলিন এবং নোরা তারা তো পর্যবেক্ষণ করছে, আইডেন্টিফাই করার চেষ্টা করছে ওই বান্ডেলের যে স্টকিং গুলো আছে এবং শার্ট গুলো আছে তার ভাইয়ের কিনা। এবং সেই সময় তারা শুনতে পাবে যে তীব্র উইন্ড বা গাস্টি উইন্ড সমুদ্রের দিক থেকে ভেসে আসছে। তখন তার আরো ভয় পেয়ে যাবে যে তার মানে কি সমুদ্রে তার ভাই যে গেছিল মাইকেল, সে কিন্তু সেই সমুদ্রে কি সমাধিস্থ হয়ে গেছে। তো একটা আতঙ্ক তাদেরকে গ্রাস করবে এবং ক্যাথলিন একটু ভেঙে পড়বে। ঠিক আছে, এবং তখন নোরা তাকে শান্ত করবে যে তুই কিছু এত কান্নাকাটি করার কিছু প্রয়োজন নেই। আমাকে তো ইয়াং প্রিস্ট বলেছে যে আমাদের ভাইয়ের কিছু হবে না। ঠিক আছে, একটা বৃদ্ধা মহিলার মানে মরিয়ার একমাত্র ছেলে বার্টলি, তাকে কিন্তু ভগবান কেড়ে নিতে পারে না। ঠিক আছে, এবং ওই মহিলাকে মানে তাদের মাকে বা মরিয়াকে অসহায় করে দিতে পারে না। এটা ভগবান কোনোদিন করতে পারেন না। ঠিক আছে, তো এটা ইয়াং প্রিস্ট, ঠিক আছে, নোরাকে বলেছিল যে তোমার ভাই আশা করি মারা যাবে না। ঠিক আছে, ভগবান এতটা নিষ্ঠুর হতে পারেন, কিন্তু ভগবান হয়েছিলেন, নিষ্ঠুর হয়েছিলেন। আমরা দেখবো যে মরি অ্যাপিয়ার করছে, তাদের মা অ্যাপিয়ার করছে। তো নোরা এবং ক্যাথরিন চাইছিল এই যে বান্ডেলের যে জিনিসপত্রগুলো আছে সেটা যেন মরিয়া না দেখে। তাহলে মরিয়া দেখে চিনতে পেরে যাবে এবং কি সে হয়তো কি টেনশন করবে, ঠিক আছে, বা কান্নাকাটি করবে বা ভেঙে পড়বে। ঠিক আছে, তার একমাত্র ছেলে যে বেঁচে আছে জীবিত, তার মৃত্যু সংবাদ সে যদি পায়। এই কারণে তারা লুকিয়ে ওই বান্ডেলটা খোলার চেষ্টা করছিল এবং কি খুলেছিল এবং ওই কাপড়গুলো বা স্টকিং গুলো কি আইডেন্টিফাই করার চেষ্টা করছিল যে সেটা তাদের ভাইয়ের। এরপর আমরা দেখবো যে মরি অ্যাপিয়ার করছে এবং সে বার্টলেকে বারণ করবে। ঠিক আছে, সে যেন গলওয়ে ফেয়ারে ঘোড়া বিক্রি করতে না যায়। তো সেখানে গলওয়ে ফেয়ারে কেন যেতে চাইছে? যে ঘোড়া কিন্তু হাই প্রাইসে ওখানে বিক্রি হচ্ছে, যে কারণে বার্টলে ওখানে যেতে চাইছে। ঠিক আছে, এবং আমরা দেখবো যে মরিয়ে যেতে দিতে চাইছে না। সে চায় না যে তার ছেলে, ঠিক আছে, গলওয়ে ফেয়ারে যাক, কারণ সমুদ্রের পরিস্থিতি পরিস্থিতি কিন্তু খুব ভালো নয়। ঠিক আছে, স্ট্রং উইন্ড বইছে। ঠিক আছে, তো এটা ভয়ঙ্কর হতে পারে আমার ছেলের জন্য, মরিয়া ছেলের জন্য। যে কারণে মরিয়া চায় না যে বার্টলে সমুদ্রে যাক। ঠিক আছে, কারণ পরিস্থিতি খুবই খারাপ এবং তার কাছে তার ছেলের জীবন কিন্তু অনেক বেশি দামি। ঠিক আছে, ঘোড়া থেকে যে টাকাটা পাবে তার থেকে, ঘোড়া বেচে যে বার্টলে টাকাটা পাবে তার থেকে, তাহলে এখানে তার ছেলের জীবনকে সে প্রায়োরিটি দিয়েছে। স্বাভাবিক, এটা তো স্বাভাবিক যে একটা মা সবসময় চাইবে কি তার সবকিছু থেকে তার ছেলে বা মেয়ের জীবনটা তাদের থেকে তার একটা মায়ের কাছে মূল্যবান, একজন মায়ের কাছে মূল্যবান। তো স্বাভাবিকভাবেই মরিয়া তাকে যেতে দিতে চাইছে না। ঠিক আছে, কিন্তু এইদিকে কিন্তু ক্যাথলিন বাস্তবটা বুঝতে পেরেছে যে তাদের একমাত্র আর্নিং মেম্বার হচ্ছে বার্ট। সেই বার্টই যদি না যায়, যদি সে টাকা ভালো ইনকাম করতে না পারে, তাদের চলবে কি করে? যে কারণে ক্যাথলিন এবং নোরা কিন্তু সাপোর্ট করছে বার্টলের ডিসিশনকে যে তুই যা ভাই। ঠিক আছে, এবং সে আরো বকাবকি করবে তার মাকে যে তুমি কেন সব সময় এরকম, ঠিক আছে, এরকম খারাপ কথা বলো বা অমঙ্গলজনক কথা বলো। ঠিক আছে, ভাই যাচ্ছে যাক না, তাকে তো আর্ন আর্ন করতে হয়, না আমরা খাবো কি? ঠিক আছে, তো এবং আমরা দেখবো যে বার্টলে এবারে আসবে এবং সে একটা হল্টার খোঁজার চেষ্টা করছে। হল্টার হচ্ছে একটা পিস অফ রোপ অর লেদার স্ট্র্যাপ, ওকে, টায়ার্ড অ্যারাউন্ড অ্যান অ্যানিমালস হেড। তাহলে একটা রোপ বা একটা লেদার স্ট্র্যাপ, চামড়ার তৈরি একটা স্ট্র্যাপ, যেটা
একটা ঘোড়া বা অন্যান্য এনিমেলদের মাথার চারপাশে বেঁধে দেওয়া হয় এবং এই তোমার রোপের সাহায্যে বা স্ট্র্যাপের সাহায্যে তাদের মুভমেন্টটাকে কন্ট্রোল করা হয়, ঠিক আছে? যাতে স্পিড যখন বেড়ে যাবে সেটাকে যেন কন্ট্রোল করা যায়, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই বার্টলে রেডি যাওয়ার জন্য এবং ক্যাথলিন তার জন্য কেক তৈরি করবে। কিন্তু আনফরচুনেটলি বা এটা একটা প্রিমনিশন হতে পারে, তারা কিন্তু সেই কেকটা দিতে বার্টলেকে ভুলে যাবে। বার্টলে বেরিয়ে চলে যাবে ওই গলওয়ে ফেয়ারের জন্য, যেটা কোনেমারা বলে একটা জায়গায় হচ্ছে ওই ফেয়ারটা। তো বার্টলে বেরিয়ে যাবে কিন্তু ও ভুলে যাবে কে আমাদের ক্যাথলিন। এবং ক্যাথলিন পরে মরিয়াকে বলবে, তার মাকে বলবে, তুমি তো ভাই যখন বেরিয়ে যায় তুমি তো তাকে আশীর্বাদ করোনি, তাহলে তুমি এই এটা নিয়ে, কেকটা নিয়ে তুমি ভাইয়ের কাছে যাও, ঠিক আছে? ভাইয়ের পিছনে পিছনে যাও, তুমি ভাইকে দেবে এবং তুমি তো তাকে আশীর্বাদও করবে। তুমি তাকে আশীর্বাদও করবে, ব্লেসিংসও দেবে আর কেকটাও দেবে, যেটা আমি দিতে ভুলে গেছি। ঠিক আছে, তখন মরিয়া ওই কেকটা নিয়ে বার্টলেকে দিতে যাবে, ঠিক আছে? এবং সে যেহেতু বৃদ্ধা মহিলা, ঠিক আছে, অনেকটা বয়স হয়েছে তার, তাই সে মাইকেল যে স্টিকটা এনেছিল সেই ছড়িটা নিয়ে, ঠিক আছে, সেই লাঠিটা নিয়ে গিয়ে আস্তে আস্তে করে সে বার্টলেকে দিতে যাবে কেক। এবং মরিয়া যখন বেরিয়ে যাবে তখন নোরা এবং ক্যাথলিন শিওর হবে যে ওই বান্ডেলের যে শার্ট ছিল এবং স্টকিং ছিল সেটা অ্যাকচুয়ালি মাইকেলের, মানে মাইকেল অলরেডি মারা গেছে, ঠিক আছে? ডোনিগাল বলে একটা জায়গায়, ঠিক আছে, তাকে পাওয়া গেছে। তো এবার আমরা দেখবো যে তারা কি করে আইডেন্টিফাই করলো যে ওই ডেড বডিটা অ্যাকচুয়ালি মাইকেলের বা স্টকিংটা মাইকেলের। কারণ ওই স্টকিং এ, ওই মোজাতে নোরা 60টা স্টিচ দিয়েছিল, 60 স্টিচেস, 3 স্কোর। 3 স্কোর মিনস কি 20, সরি 60, 1 স্কোর মিন 20, তাহলে 3 স্কোর মানে 60। তাহলে 60টা স্টিচ ছিল ওই মোজায়, যেটা নোরা দিয়েছিল সেই মোজায়, ঠিক আছে? তো তখন তোমার নোরা আইডেন্টিফাই করবে অ্যাকচুয়ালি ওই যে এটা ছিল মোজাটা অ্যাকচুয়ালি কার, মাইকেলের, এবং ওটা মাইকেলের ডেড বডি হবে তাহলে, ঠিক আছে? তো তারা শিওর হয়ে যাবে যে অলরেডি মাইকেল মারা গেছে। তো এর মধ্যে আমরা দেখবো যে আমাদের মরিয়া ফিরে আসছে। মরিয়া কিন্তু ওই এটা দিতে পারেন, কেকও দিতে পারেননি বার্টলিকে, আর ওই তার যে আশীর্বাদ, ঠিক আছে, ব্লেসিংসও দিতে পারেন। এবং সে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল। সে কি দেখেছিল যে একটা লাল ঘোড়ায় চড়ে বার্টলির সামনে যাচ্ছে এবং তার পেছনে, ঠিক আছে, একটা টাট্টু ঘোড়ায় চড়ে গ্রে পনিতে করে, ঠিক আছে, মাইকেল যাচ্ছে। মানে মাইকেল অ্যাকচুয়ালি চেজ করছে কাকে, বার্টলেকে, মাইকেলের গোস্ট, ঠিক আছে? মাইকেল মানে কি, মাইকেল গোস্ট, মাইকেল তো মারা গেছে। তো তখন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কিন্তু মরিয়া ভয় পেয়ে যাবে এবং সে কি ফিরে আসবে এবং পুরো ঘটনা সে নোরা এবং ক্যাথরিনকে বলবে এবং তারাও কি একটু ভয় পাবে, ঠিক আছে? এবং মরিয়া তার যে অতীত যে ঘটনা, সে কিভাবে তার হাজবেন্ডকে হারিয়েছিল, সমুদ্র কিভাবে তার হাজবেন্ডকে, তার বাকি ওকে 4জন ছেলেকে, ঠিক আছে, সীমা, সন, ওকে, স্টিফেন এবং প্যাজ, এদেরকে কেড়ে নিয়েছিল, তার হাজবেন্ডকে কেড়ে নিয়েছিল, তার ফাদার ইন লকে কেড়ে নিয়েছিল, তার ঘটনা, দুঃখের ঘটনা সে কি বর্ণনা দেবে। এবং এর মধ্যে আমরা দেখবো যে বার্টলেও মারা যাচ্ছে। ওই যে গ্রে পনিটা, যেটা যেখানে মাইকেল বসেছিল, সেই গ্রে পনি তাকে তোমার ফেলে দেবে, ঠিক আছে, কাকে, বার্টলেকে ফেলে দেবে এবং বার্টলে ওই পাথরে তার আঘাত লেগে বার্টলে মারা যাবে, ঠিক আছে? এবং কয়েকজন উইমেন এবং ওল্ড উইমেন এবং মেন আসবে বার্টলের বডিটাকে নিয়ে, ঠিক আছে? এবারে ক্যাথলিন কিছু জন পুরুষকে সাজেস্ট করবে যে তারা যেন বার্টলের জন্য একটা কফিন তৈরি করে, ঠিক আছে? এবং আমরা দেখবো যে মরিয়া এসে, ঠিক আছে, হোলি ওয়াটার তার বডির উপর, ঠিক আছে, মানে তোমার এই করবে, হোলি ওয়াটারটা দেবে, সিং করবে বা ছিটিয়ে দেওয়া, যেটা বলা হয়, ঠিক আছে? মরিয়া এসে বার্টলের বডির উপর, ঠিক আছে, হোলি ওয়াটার স্প্রিঙ্কল করে দেবে, ওকে। এবং আমরা দেখবো যে আলটিমেটলি মরিয়া কিন্তু তার ফেটটাকে, ঠিক আছে, ভাগ্যটাকে অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে? যে এবং সে একটা নিশ্চিত হয়ে যাবে যে এরপর থেকে তার টেনশন করার জন্য কিছু থাকলো না, ঠিক আছে? গড কি করলো তার থেকে, গড কি করলেন, সমস্ত তার সবাইকে কেড়ে নিলেন, তার যারা আর্নিং মেম্বার ছিল, তার হাজবেন্ড, তার 6জন ছেলে, সবাইকে, ঠিক আছে? তার ফাদার ইন। তো এরপর থেকে তার টেনশনের জন্য কিছু থাকবে না। তো এইভাবে তিনি, মরিয়া কিন্তু তার ফেটটাকে অ্যাকসেপ্ট করছেন। ওটা একটা প্যাসিভ রেজিগনেশন আমরা দেখতে পাচ্ছি ড্রামাটার শেষে।